কাশীপুরে এসে মমতা দিদি বলছেন অলচিকি ভাষা। একটা মাহাতোবাবু আমাদের স্টেজে ছিলেন, সাঁওতালগুলো যেগুলো ছিল, একটাও যতগুলো নেতা এমএলএ ছিল সাঁওতালরা, একটা প্রতিবাদ করতে পারলেন না। একজন মাহাতোবাবু আমাদের প্রতিবাদ করলেন, দিদি বলেন আমি সব জানি। হ্যাঁ, আর জানেন বলেই সেই কলকাতার সিধু-কানু ডহরটাকে ডহরবাবু বলেছেন আর কি। আর এই আমাদের এই কাশীপুরে অলচিকি ভাষা বলছেন, যেটা লিপি সেটাকে ভাষা বলেই চালিয়ে দিচ্ছেন। মানে একটা মুখ্যমন্ত্রী মানে মূর্খমন্ত্রী বলতে পারেন। এর মাথার কোনো ঠিক নেই। কীভাবে হুমায়ুন কবির সাহেবকে জব্দ করা যায় তার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু না, পারবেন না। সংবিধানের 25 আর্টিকেল অনুযায়ী আমরা ধর্ম থেকে বঞ্চিত আছি, এবং যাতে আমাদের ধর্মটাকে রেকগনাইজ করা হয় তার জন্য আমরা বারবার কেন্দ্র সরকারের দ্বারস্থ হয়েছে, রেল রোড চাকা যেমন অনেক কিছু করে এসেছি, আপনারা দেখেছেন। কিন্তু ভারত সরকার ইচ্ছাকৃতভাবে আদিবাসীকে জোর করে হিন্দু বানানোর জন্য উনি দিতে চাইছেন না। কারণ 2011 সালের সেন্সাসে ভারত সরকারের রিপোর্ট, সারনা ধর্ম লিখেছেন এনি আদার কলামে 50 লক্ষ, এবং জৈনরা আছেন 44 লক্ষ। জৈন ধর্মাবলম্বী মানুষদের যদি ধর্মের স্বীকৃতি হয় 44 লক্ষ মানুষের, 50 লাখ আদিবাসী মানুষের ধর্মের স্বীকৃতি হবে না কেন? জবাব তো একদিন দিতে হবে। এবং আদিবাসীদের উচিত বিজেপিকে বয়কট করা। বিজেপি টিএমসিকে বয়কট করুন, হুমায়ুনের স্বাদকে শক্ত করুন। সিজন যে ভোটের বাজার, এখন প্রত্যেকটি নেতা নিজেদের যে নীতি সেটা নিয়ে তারা রোডে নামছেন এবং প্রচার করছেন। এবং আজকে আমরা পেয়েছি মাননীয় ধনেশ্বর হাঁসদা মহাশয়কে। ইনিও প্রতিনিধি হিসেবে আম উন্নয়ন জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন, এবং ইনার বক্তব্য এখন আমরা শুনব। তো স্যার নমস্কার। নমস্কার, আমার নাম ধনেশ্বর হাঁসদা, 248 ছাতনা বিধানসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট। তো স্যার, আপনি যে ছাতনা 248 বিধানসভায় যে আম উন্নয়ন জনতার পার্টি থেকে যে ক্যান্ডিডেটে দাঁড়িয়েছেন, তো ছাতনা বিধানসভাবাসীর জন্য আপনার বক্তব্য কি? আপনি ওনাদেরকে কীরকম কাজের প্রতি যে আপনার কাজগুলো কি করে দেখাবেন বলে আপনি ভাবছেন? দেখুন, আম জনতা উন্নয়ন পার্টি এটা একটা নতুন দল, যিনার চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহেব। তো উনি আমাকে ছাতনা বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে। তো যেহেতু আম জনতা উন্নয়ন পার্টি একটি নতুন দল, এবং নতুন দলের হয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি এই ছাতনা 248 বিধানসভায়, এই ছাতনা বিধানসভার যে ভোটার্সরা আছেন, আমি প্রত্যেকটা ভোটার্সকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই কারণেই, কারণ ছাতনাবাসীর 248 ছাতনা বিধানসভার ভোটাররা খুব সচেতন। কারণ 2018 সালে এই টিএমসি সরকার, তৃণমূল সরকার নমিনেশন করতে দেয়নি, তার জবাব কিন্তু লোকসভায় দিয়েছেন, ব্যালটের মাধ্যমে তার প্রতিবাদ করেছেন। এখন আমি যদি ছাতনা বিধানসভার ভোটার আমাকে একবার সুযোগ দেন, আমি খুব গরিব ঘরের ছেলে, এবং সাঁওতালি ভাষা আন্দোলন থেকে আমাদের সমাজের আরজিগড় থেকে কুইন্ডিমিরু প্রত্যেকটা যে পশ্চিমবঙ্গের জঘন্যতম ঘটনাগুলো ঘটেছে তার কিন্তু আমি বিরোধিতা করে এসেছি। আপনারা সবাই জানেন, সকলেই দেখেছেন, আমাকে সোশ্যাল মিডিয়ার থেকেও দেখেছেন, নিউজ চ্যানেলও আমাকে দেখে থাকবেন আর কি। তো বিষয়টা হচ্ছে, আমাকে যদি একবার সুযোগ দেন, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব যে আপনারা টিএমসিকেও একবার 15 বছর দেখেছেন, কেন্দ্রে বিজেপিকে দেখছেন, বিজেপি শাসিত অনেকগুলো রাজ্যে দেখছেন, আমাকে একবার সুযোগ দিন। আম জনতা উন্নয়ন পার্টির যে সিম্বল, যে প্রতীক, খেলার বাসি চিহ্নে 5 নম্বর বোতাম টিপে আমাকে একবার সুযোগ দিন। কারণ আমি বিশেষ কিছু আশ্বাস দিতে চাই না, কারণ আশ্বাস দিয়ে কিছু হবে না। প্রত্যেকটা দল আশ্বাস দেয় কিন্তু কথা রাখতে পারে না। আমি যেহেতু একজন সাধারণ পরিবারের ছেলে, সেই হিসাবে আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, সবাইকে সুযোগ দিয়েছেন, আমাকে একবার সুযোগ দিন। আমাদের যে রাস্তাঘাটের সমস্যা আছে এবং আমাদের যে অঙ্কিত কারখানা বন্ধ হয়ে আছে সেটাকে চালু করা,
আমি যেহেতু আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, আমাদের এখনও ধর্মের স্বীকৃতি হয়নি। সারনা ধর্মের যাতে পৃথক ভারত সরকার কলাম কোড দেন এবং পশ্চিমবঙ্গে সাঁওতালি যাতে আলাদা পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড হয় এবং আমাদের পশ্চিমবঙ্গে ফেক এসটিতে ভরে আছে, সেই ফেক এসটিকরণ যাতে বন্ধ হয় এবং ছাতনা বিধানসভায় যাতে চাষবাসের ব্যবস্থা হয়। এখানের অনেক শ্রমিক আমাদের পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করতে যান, এখানে আমাদের কর্মসংস্থান নেই বলেই আজ আমাদের মা বোনকে, আমাদের বেকার শিক্ষিত যুবকদেরকে 1500 টাকার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। কেন আজ ভাতার কথা ভাবতে হচ্ছে? কারণ এখানে আমাদের কোনো কর্মসংস্থান নেই। আমাদের একটা কারখানা ছিল, সেটাও আজ বন্ধের মুখে। অনেক মানুষের আজ কাজ চলে গেছে। যে সমস্ত শ্রমিকরা এই কারখানায় কাজ করতেন তারা আজ পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে চলে গেছেন। এগুলো আমাদের ভাবা দরকার এবং এইগুলো যাতে সফল করতে পারি। তাই ছাতনাবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাইকে দেখলেন, আমাকে একবার সুযোগ দিন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি খুব গরিব ঘরের ছেলে, হুমায়ুন কবির সাহেব আমাকে একবার সুযোগ দিয়েছেন, আপনারাও আমাকে একবার সুযোগ দিন এবং আপনার মূল্যবান ভোট, আপনার মূল্যবান একটি ভোট খেলার বাসি চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন এবং এসসি এসটি ওবিসি মাইনরিটির কথা বিধানসভায় যাতে আমাদের যে অধিকারের কথা বিধানসভায় তুলে ধরতে পারি, তার জন্য আপনারা আমাকে একবার সুযোগ দেবেন এই আশা রাখছি। তো আমরা শুনছি মাননীয় ধনেশ্বর হাঁসদা মহাশয়ের কথা। তো স্যার, আমরা দেখছি এই ভোটের সিজনে যে হাড্ডাহাড্ডি লড়াই, এর মধ্য থেকেই যে একটা বড় বৃহত্তর আকারে একটা কন্ট্রোভার্সি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এবং টেলিভিশনে, খবর কাগজে। আপনাদের যে হুমায়ুন কবির স্যার আছেন, তাকে নিয়ে একটা বড় ধরনের অ্যালিগেশন, যেটা নাকি নরেন্দ্র মোদির সাথে ওনার একটা চুক্তি হয়েছে 1000 কোটি টাকার বিষয়ে। অ্যাডভান্স নাকি 300 কোটি টাকা অ্যাডভান্স নিয়েছেন। তো এই বিষয়ে যে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এটার বিষয়ে আপনি কি বলবেন জনতাকে? দেখুন, এটা একটা রাজনৈতিক চক্রান্ত। আজ দেখুন, আপনি আছেন, আমিও আছি, ক্যামেরা পার্সন দুজনাকে দেখাচ্ছেন, কিন্তু যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমিও দেখেছি, যে দেখবেন খালি হুমায়ুন কবির সাহেবের ছবিটাকে দেখাচ্ছেন এবং খালি দেখাচ্ছেন ওনার কথাগুলোকে এআই করে বানিয়েছেন না অরিজিনাল, আমি সেটা ঠিক জানি না, সেটা তদন্তের সাপেক্ষ আছে। আমাদের চেয়ারম্যান সাহেব হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, নিশ্চয়ই বিচার হবে, বিচার হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। আমিও চাইছি যেটা তদন্ত হোক এবং তদন্ত করে যে উপযুক্ত শাস্তি হওয়া দরকার। যিনি ভিডিও ভাইরাল করেছেন, উনি যদি ফলস ভিডিও, ফেক ভিডিও যদি ভাইরাল করেছেন, উনার আইনত শাস্তি দরকার। যদি হুমায়ুন কবির সত্যি পয়সা নিয়ে থাকেন, টাকা, সঠিক তদন্ত করে উনারও শাস্তি হওয়া দরকার, আমি দাবি করছি। কারণ হুমায়ুন কবির স্যার যদি দোষী থাকতেন তাহলে উনি হাইকোর্টে আপিল করতেন না, এটা আমার পরিষ্কার মত আর কি। কারণ একজনাকে দেখাচ্ছেন, একজনের ছবি, খালি হুমায়ুন কবিরের ছবিকে দেখাচ্ছেন, টাকা নিচ্ছেন না, কি করছেন না সেটা তো কিন্তু জনসমুখে আনলেন না। আনুন, আমরা তো দেখতে চাই। যেহেতু আমি একজন কন্টেস্টিং ক্যান্ডিডেট, উহার একজন আমি লড়াকু নেতা, উনি আমাকে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে এখানে নির্বাচন করেছেন, তো আমি জনগণের কাছে এটাই বলবো, এটা ভোটের চক্রান্ত। কারণ টিএমসির বিরোধী শত্রু বিজেপি হওয়া দরকার, কিন্তু বিজেপিকে আক্রমণ না করে নতুন দল হুমায়ুন কবির সাহেবকে আক্রমণ করছেন কেন? কারণ টিএমসি মুসলিমদের এবং আদিবাসীদের, দলিতদের ভোটের হাতিয়ার করে রেখেছেন, মানে উনাদের ভোটটাকে কাজে ইউজ করেছেন খালি এবং ছুড়ে দিয়েছেন। দিদি এবং বিজেপি সরকার, মোদি এবং দিদি দুজনাই হিন্দু, ওনারা মন্দির করেছেন। মন্দির করা আমার আপত্তি নেই, আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই, হওয়া দরকার। ওনারা যেমন করছেন, হুমায়ুন কবির স্যার করছেন, সেখান হুমায়ুন কবির যখন এই মসজিদ করতে গেছেন, দিদির চোখে লেগেছেন আপনি করতে পারবেন না কেন? আজ হুমায়ুন কবির পুরো মুসলিম সমাজের চোখটাকে ফুটিয়ে দিয়েছেন, শিক্ষার আলোটাকে উনি ছড়িয়ে দিচ্ছেন, মুসলমান সমাজকে সঠিক
দিশা দিচ্ছেন, সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন এবং আদিবাসী সমাজ আমাদেরকেও একটা সুযোগ দিচ্ছেন। চলুন আমরা মুসলমান এবং আদিবাসী এক হয়ে আমরা রাজনৈতিক হিসাবে মোকাবিলা করব, রাজনৈতিকভাবে। হুমায়ুন কবিরকে রাজনৈতিকভাবে বিজেপি এবং টিএমসি মোকাবিলা করতে পারছেন না। বিশেষ করে এখানে যেহেতু ক্ষমতায় তৃণমূল সরকার আছেন, দিদি আছেন, এই মমতা দিদি চাইছেন যাতে মুসলিমরা আদিবাসীরা কোনো রাজনৈতিক দল করতে না পারে, আমার আন্ডারে থাকুক, আমার পায়ের তলায় থাকুক। কিন্তু আদিবাসী, মুসলিম, দলিত আজ জেগে গেছে। আজ মমতা ব্যানার্জি দেখছেন ওনার পায়ের মাটি সরে যাচ্ছেন। উনি রাজনৈতিকভাবে হুমায়ুন কবির স্যারের সঙ্গে মোকাবিলা করতে পারছেন না, তাই উনি মাথা খারাপ হয়ে উল্টাপাল্টা করছেন, লোক পাঠাচ্ছেন হুমায়ুন কবিরের বদনাম রটাবার জন্যে। উনি চেষ্টা করছেন যাতে মুসলিমরা, আদিবাসীরা, দলিতরা যাতে ভোট না করতে পারে, এই চেষ্টা উনি দিদি করছেন। কিন্তু আমি একটাই বলবো, তৃণমূলকে ভোট দেওয়া মানে আগুনে ঝাঁপ দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া মানে ইলেকট্রিক চুল্লিতে ভোট দেওয়া। কারণ এখানে দিদি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। আজ একটা কোনো নবজাত শিশুর জন্ম হলে ৭৯,০০০ টাকা ঋণের মাথা নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে। জন্মলে ৭৯,০০০ টাকা ঋণের বোঝা। চিন্তা করুন, কেন্দ্র ২ কোটি বেকারের চাকরি দিতে পারেননি, ১৫ লক্ষ টাকা করে দিতে পারেননি। যে বিজেপি শাসিত রাজ্য আছে কোনো কিছু করতে পারেননি ডেভেলপ। খালি আদিবাসীদের আজ পর্যন্ত ধার্মিক অধিকার দিতে পারেননি। উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার, ওখানে আমাদের আদিবাসীদের জাহের কার্ড ভেঙে ওখানে সব হনুমান মন্দির প্রতিষ্ঠা করছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তেমনি আসামেও বিজেপি সরকার, ওখানে ডবল ইঞ্জিন সরকার, ওখানে আমাদের আদিবাসী সাঁওতাল পাড়ায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে আর কি। আদিবাসী যে রাজ্যে বিজেপিরা আছেন, আমাদের আদিবাসী মূলবাসী দলিতের উপর অনেক অত্যাচার হচ্ছে। সেই জন্য আজ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না এখানে, বিশেষ করে টিএমসি, মমতা সরকার। সেই জন্য আমাদের হুমায়ুন কবিরকে কীভাবে দমানো যায়, কীভাবে মুসলমানদের ভোটটাকে মানে আটকানো যায়, তার উনি আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু যতই চেষ্টা করুন উনি পারবেন না, কারণ ডিসেম্বরের ভিডিও যেটা দেখাচ্ছে আর কি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে দিবে, ডিসেম্বরের ভিডিও উনি আনছেন কখন? 8 এপ্রিল, 8 এপ্রিল 2026। তাহলে এত মাস উনি কী করছিলেন? ভোটের প্রাক্কালে কেন? ভোটের আগে কেন? ভোটের এতদিন আগে উনি যেদিন টাকা নিচ্ছিলেন টেলিকাস্ট করলেন না কেন? ওনার কাছে তো ছবি ছিল। যেদিন টাকা নিচ্ছিলেন, হুমায়ুন কবির যদি সত্যিই নিয়ে থাকেন, তাহলে সেই ছবিটা উনি দেখালেন না কেন? পুরো টিএমসির নেতা যেগুলো পয়সা নিলেন তাদের কিছু হলো না। এর কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই। একটা ফেক ভিডিও, একটা ফেক নিউজ বার করে জনসমক্ষে উনি ছড়িয়ে দিচ্ছেন। মানে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছেন, পুরো আম জনতা উন্নয়ন পার্টিকে মমতা সরকার ভয় পেয়েছেন, মমতা দিদি পুরো ভয় পেয়েছেন আর কি। কী করবেন ওনার মাথা এখন কাজ করছেন আর কি। এই তো আমাদের ইয়েতে এসেছিলেন আর কি, এই কাশীপুরে এসে মমতা দিদি বলছেন অলচিকি ভাষা। একটা মাহাতোবাবু আমাদের স্টেজে ছিলেন, সাঁওতালগুলো যেগুলো ছিল, একটাও যতগুলো নেতা এমএলএ ছিল সাঁওতালরা, একটা প্রতিবাদ করতে পারলেন না। একজন মাহাতোবাবু আমাদের প্রতিবাদ করলেন, দিদি বলেন আমি সব জানি। হ্যাঁ, আর জানেন বলেই সেই কলকাতার সিধু কানু ডহরটাকে ডহরবাবু বলেছেন আর কি। আর এই আমাদের এই কাশীপুরে অলচিকি ভাষা বলছেন, যেটা লিপি সেটাকে ভাষা বলেই চালিয়ে দিচ্ছেন। মানে একটা মুখ্যমন্ত্রী মানে মূর্খমন্ত্রী বলতে পারেন। এর মাথার কোনো ঠিক নেই। কীভাবে হুমায়ুন কবির সাহেবকে জব্দ করা যায় তার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু না, পারবেন না। কারণ জনতা জেগে গেছে, এসসি এসটি ওবিসি মাইনরিটি আজ বুঝে গেছে, জনতা জেগে গেছে। আপনার পায়ের তলায় আর থাকবে না। হুমায়ুন কবিরের হাতকে শক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা পকেট ভোট করার চেষ্টা করছি, বাড়ি বাড়ি ডোর টু ডোর যাচ্ছি এবং আমার কর্মীগুলো বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন। আমার যে কর্মীগুলো বাড়ি বাড়ি গিয়ে করছেন। আমাদের নতুন দল, আমাদের গাড়ি পেতেও সমস্যা হচ্ছে, আমরা ধরুন গাড়ি পাচ্ছি না, গাড়ি মালিকগুলো দিতে চাইছে না, আমাদের অনেক অসুবিধার মধ্যে। তবু আমাদের দল যত চেষ্টা করার, আমরা কিন্তু লড়াইয়ের জন্য আমরা মাঠে নেমেছি এবং আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। তো আপনারা শুনছেন মাননীয় ধনেশ্বর হাঁসদা মহাশয়ের কথা। তো সত্যি আমরা দেখেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জি, উনি সত্যি স্টেজে দাঁড়িয়ে আমাদের আদিবাসীদের যে অলচিকি যে স্ক্রিপ্ট, সেটাকে তিনি অলচিকি ভাষা বলে প্রত্যেকটা স্টেজে বলছেন। এবং সেই বাংলা ভাষা যেহেতু সবাই জানে এবং আদার্স
ল্যাঙ্গুয়েজে সেটা ট্রান্সলেট করা হয়। আগামী দিনে যদি অলচিকি ভাষা বলে, সাঁওতালি ভাষা না, যেটা আমরা সাঁওতালি ভাষায় পড়াশোনা করি কিংবা সাঁওতালি ভাষায় কথা বলি, কিন্তু উনি সাঁওতালি ভাষা না বলে অলচিকি ভাষা বলছেন, তাহলে ওনার যেহেতু একটা ওয়েস্ট বেঙ্গলের সিএম মুখ্যমন্ত্রী, ওনাকে তো সবাই চিনেন। তাছাড়া ওনার যে কথাগুলো পেপার, মিডিয়া, টেলিভিশনেও ট্রান্সলেট হয়, আদার্স কান্ট্রির লোকগুলো দেখবে এবং আগামী দিনে আদিবাসী সমাজ কোন জায়গায় পৌঁছে যাবে সেটা নিশ্চয়ই আমরা অনুভব করতে পারছি। স্যার, কিন্তু যেহেতু আপনি একজন আদিবাসী, বিজেপি যেহেতু কেন্দ্রতে আছেন এবং আমাদের যে রাষ্ট্রপতি বিজেপি থেকেই তিনি হয়েছেন একমাত্র বলতে পারি, মাননীয় মহামহিম রাষ্ট্রপতি, মাননীয় মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আমরা ধর্মের যে স্বীকৃতি এতদিন থেকে আমরা চাইছি এখনও অবধি পাইনি। তো বিজেপি সরকার এটা নিয়ে কিছু আমাদের ধর্মের স্বীকৃতি যাতে পায়, এটা নিয়ে আগামী অনেক বছর থেকে আমরা আন্দোলন করে আসছি। এটার বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আদিবাসীদের দীর্ঘদিনের দাবি, আদিবাসীরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ঈসাই নয়। আদিবাসীর প্রাকৃতিক পূজারী মানুষ, প্রকৃতিকে ভালোবাসে। আমরা প্রাকৃতিক পূজারি করি। আমাদের আজও পর্যন্ত ধর্মের স্বীকৃতি নেই। এটা ভারত সরকার আদিবাসীদের উপর অন্যায় করছেন। কারণ আর্টিকেল 25-এ প্রত্যেকটি নাগরিকের নিজস্ব ধর্ম পালন করার অধিকার আছে। তাহলে আদিবাসীদের যে মৌলিক অধিকার এবং ধর্মটাকে মৌলিক অধিকারের আওতায় পড়ে, আমাদের আজও পর্যন্ত সংবিধানের 25 আর্টিকেল অনুযায়ী আমরা ধর্ম থেকে বঞ্চিত আছি। এবং যাতে আমাদের ধর্মটাকে রেকগনাইজ করা হয়, তার জন্য আমরা বারবার কেন্দ্র সরকারের দ্বারস্থ হয়েছি। রেল, রোড, চাক্কা, যেমন অনেক কিছুই করে এসেছি, আপনারা দেখেছেন। কিন্তু ভারত সরকার ইচ্ছাকৃতভাবে আদিবাসীকে জোর করে হিন্দু বানানোর জন্য উনি দিতে চাইছেন না। কারণ 2011 সালের সেন্সাসে ভারত সরকারের রিপোর্ট, সারনা ধর্ম লিখেছেন এনি আদার কলামে 50 লক্ষ এবং জৈনরা আছেন 44 লক্ষ। জৈন ধর্মাবলম্বী মানুষদের যদি ধর্মের স্বীকৃতি হয় 44 লক্ষ মানুষের, 50 লাখ আদিবাসী মানুষের ধর্মের স্বীকৃতি হবে না কেন? জবাব তো একদিন দিতে হবে। এবং আদিবাসীদের উচিত বিজেপিকে বয়কট করা। স্যার, তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে টিএমসি যেহেতু আমাদের অলচিকি ভাষা বলে আমাদের যে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি স্টেজে বলছেন, এবং বিজেপিও আমাদের যে ধর্মের দাবি এখনও পর্যন্ত স্বীকৃতি দেননি, তাহলে আপনি কি বলতে চাইছেন টিএমসি এবং বিজেপি উভয়ে আমাদের শত্রু? একদম 100%। আমরা তো চাইছি বিজেপি টিএমসিকে বয়কট করুন, বিজেপি টিএমসিকে বয়কট করুন, হুমায়ুনের স্বাদকে শক্ত করুন। আমজনতা উন্নয়ন পার্টিতে হুইসেল চিহ্নতে, খেলার বাসি চিহ্নে ভোট দিয়ে বিপুল পরিমাণে আপনারা জয়যুক্ত করুন। কারণ বদল চাই। আমরা তো দেখিয়েছি, একটা নতুন দলকে দেখুন। তো যাই হোক, আমরা শেষের মুখে আছি। তো এই যে সিচুয়েশন এখন ভোটের বাজারে, তো স্যার যেটা বললেন যে যেহেতু ইনি লোকাল যে বাসিন্দা, ছাতনার বাসিন্দা, এক গরিব ঘরের ছেলে হয়ে হুমায়ুন কবিরের যে আম উন্নয়ন জনতা পার্টি থেকে তিনি দাঁড়িয়েছেন, 248 ছাতনা বিধানসভা ভোটে তিনি হুইসেল সিম্বলে দাঁড়িয়েছেন, তাকে যেন বিপুল ভোটে জয়যুক্ত করা হয় এই আশা তিনি রাখছেন। এবং সবার উন্নয়নের পরিপ্রেক্ষিতে যেগুলো আমাদের দরকার সেগুলো উনি দাবি করবেন, তিনি তুলে ধরবেন। এবং একজন আদিবাসী সাঁওতাল ছেলে হয়ে আমাদের যে ডিমান্ড এগুলো তিনি তুলে ধরবেন বলে আশ্বাস জানিয়েছেন। তো আমরা নজর রাখব আগামী দিনে, যদি সত্যিই ইনি জয়যুক্ত হতে পারেন আমাদের কীভাবে সহযোগিতা করবেন এটার দিকে আমরা নজর রাখব। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথাগুলো তুলে ধরলেন সেগুলো যাতে আগামী দিনে আপনি কাজ করতে পারেন এবং জনগণের পাশে থাকতে পারেন। আর অসংখ্য সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে